আসসালামু আলাইকুম। আইনের স্টুডেন্ট বলেন আর প্র্যাকটিশনার বলেন, সবার কাছেই কিন্তু দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 খুবই ইন্টারেস্টিং একটা আইন। আবার কারো কারো কাছে হয়তো বা একটু কনফিউজিং, তাই না? তো আমরা কোনো কনফিউশন রাখবো না। আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নিয়ে 3টা ভিডিও বানাবো। এই 3টা ভিডিওর মাধ্যমে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 আমরা বুঝে বুঝে এমনভাবে পড়বো যেন মাথায় পার্মানেন্টলি গেঁথে যায়, এবং এলএলবি বলেন বা বার কাউন্সিল বলেন বা জুডিশিয়ারি বলেন, যেখানেই প্রশ্ন লিখতে হয় বা এমসিকিউ দাগাইতে হয়, আমরা যেন এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা বুঝে বুঝে দাগাই দিতে পারি বা লিখে দিতে পারি। তো আজকে আমরা সেকশন 1 থেকে 11 পর্যন্ত পড়ব, এবং এর মধ্যে আমরা জানতে পারবো যে স্পেসিফিক রিলিফ কিভাবে দেয়, কখন দেয়, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আমরা কিভাবে পাবো, এবং স্থাবর সম্পত্তি কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারবো, কিভাবে আমরা দখল পুনরুদ্ধার করতে পারবো, অস্থাবর সম্পত্তি কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারবো, ব্লা 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 বা অনেক কিছু আমরা জানতে পারবো। তো প্রথমত আমরা সেকশন ওয়াইজই পড়া শুরু করি। তো এখানে সেকশন 1-এ তেমন কিছুই লেখা নাই। এখানে বলছে যে সেকশন 1 বলতেছে যে এই আইনটার নাম হবে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, আর বাংলায় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো সেকশন টু বাতিল হয়ে গেছে, এটা পড়ার দরকার নাই, এটা নাই। সেকশন 3 থেকে আমরা একটু পড়বো। সেকশন 3-তে হচ্ছে জাস্ট ডেফিনেশন ক্লজ আছে। আপনারা একটু মানে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ক্লাসটা এতক্ষণে যদি করে থাকেন, আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে একটু বসেন। আর সব থেকে ভালো হয় আপনি বেয়ার অ্যাক্ট নিয়ে বসেন, আইনটা সামনে নিয়ে বসেন। তাহলে আমি যেটা বলবো, কারণ আমি সহজ ভাষায় বলবো, আইন একটু কঠিন করে লেখা আছে, আপনাদের বুঝতে অনেক ইজি হবে। তো সেকশন 3-তে বলা আছে ডেফিনেশন ক্লজের মধ্যে ট্রাস্টের সংজ্ঞা আছে এবং অন্যান্য সংজ্ঞা আছে। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ট্রাস্ট নিয়ে আমার একটা ভিডিও আছে 5 বছর আগের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেকশন 4 থেকে আমরা মেইনলি একটু পড়া শুরু করি। সেকশন 4 আমরা একটু লিখি। সেকশন 4-এ আছে কি সেভিংস ক্লজটা আপনাদের একটু বোঝার জন্য আমাকে বলি। এখানে 3টা বিষয় উল্লেখ করা আছে, 3টা বিষয়। প্রথমে বলতেছে কন্ট্রাক্ট নিয়ে। সেভিংস প্লটে কি এই আইনটাকে সেভ করে, এই আইনটাকে কাদের কাছ থেকে সেভ করে, যেমন বলতেছে যে কন্ট্রাক্ট। সেভিংস ক্লজের প্রথমে বলতেছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে যদি কন্ট্রাক্ট সম্পর্কে কোনো কিছু স্পেসিফিক চাইতে আসে কেউ, তাহলে এই কন্ট্রাক্টটা অবশ্যই কিন্তু ভ্যালিড হইতে হবে, ভ্যালিড কন্ট্রাক্ট হইতে হবে। বইয়ে অন্য ভাষায় কঠিন করে লেখা আছে, আমি তো সহজটা সানেনুলুদুলতা বলতেছি আর কি। কন্ট্রাক্ট হইতে হবে অবশ্যই ভ্যালিড। এখন আমি একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হবেন। সাপোজ দুইজন ড্রাগ ডিলার, তারা দুইজন চুক্তি করছে, একদম লিখিত 300 টাকার স্ট্যাম্পে চুক্তি করছে যে আমি তোমাকে 5 লক্ষ পিস ইয়াবা দিয়ে দিব, তুমি আমাকে 5 কোটি টাকা দিবা। তারা কিন্তু লিখিত চুক্তি করছে। তো এখন যে কিনবে সে তাকে 5 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিছে, কিন্তু যে ডেলিভারি দিবে সে আর তাকে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে না। তো এখন চাইলে এরা দুইজন কি কোর্টে আসতে পারবে, এসে বলতে পারবে যে আমাদের চুক্তি ভায়োলেট হয়েছে, এখন আমাকে ক্ষতিপূরণ দেন? পারবে না। কারণ কি, প্রথমে বলতেছে সেভিংস ক্লজে বলতেছে যে চুক্তি সম্পর্কে যদি স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আসতে হয়, তাহলে অবশ্যই চুক্তিটা কি ভ্যালিড হইতে হবে। এটা ইজিভাবে লেখা আছে, হ্যাঁ, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। দেন বলতেছে যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কখনোই অন্য কোনো রেমেডিকে বাধা দেয় না, মানে আদার রিলিফকে বাধা দিবে না, আদার রিলিফকে এটা বাধা দেয় না। নো বার, এটা জাস্ট লিখে দিই, নো বার, কোনো রিলিফকে বাধা দেয় না। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, ধরেন আপনার সাথে আরেকজনের চুক্তি হয়েছে, ভ্যালিড চুক্তি হয়েছে, তো আপনি স্পেসিফিক রিলিফের আন্ডারে তার এগেনস্টে মামলা করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ক্ষতিপূরণ, আপনি চাচ্ছেন তার বিরুদ্ধে চুক্তি আইনের মাধ্যমে মামলা করতে, বা আপনি চাচ্ছেন যে দেওয়ানি কার্যবিধির আন্ডারে আপনি ক্ষতিপূরণের মামলা করবেন, তো করতে পারেন, সমস্যা নাই। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বলতেছে যে আমার কাছে আসলে তুমি আসো ভালো, কিন্তু অন্য কোথাও যদি তুমি যে রিলিফ চাও অন্য কোনো কোর্টে, আমি বাধা দেব না। আচ্ছা, এরপরে বলতেছে যে 3 নম্বর বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা তো রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 পড়ছি না, রেজিস্ট্রেশন অ্যাক্ট। তো যেখানে রেজিস্ট্রেশনের কথা বলা থাকবে, সেখানে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908টা ফলো করতে হবে। কারণ কি, সেখানে সব বিষয় বলা আছে। কারণ রেজিস্ট্রেশন যেখানে কথা থাকবে, আমরা দলিল রেজিস্ট্রির বিষয় হতে পারে বা যেটাই রেজিস্ট্রেশন কথা থাকবে, এই 1908 সালের এই আইনটাকে ফলো করতে হবে। আচ্ছা, সেকশন 3 আমরা বুঝে ফেললাম।
দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু আপনাকে বুঝে ফেলতে হবে, কারণ কি আমরা এই লেকচারে আমরা সব বুঝে বুঝে পড়বো, আমরা মুখস্থ করবো না বা আন্দাজে কোনো কিছু করবো না। সেকশন 5 হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধরেন মাদার সেকশন, কারণ এখানেই লেখা আছে স্পেসিফিক রিলিফ কিভাবে দেয়া হয়। আমরা যে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা পড়তেছি, এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আসলে কিভাবে দেয় কোর্ট। তো 1 নম্বরে বলতেছে, আমি যে শর্টে লিখবো, আপনারা জাস্ট বইটা কিন্তু বের করে দেখবেন যে স্পেসিফিক রিলিফ কীভাবে দেয়। প্রথমে দখল পুনরুদ্ধার করে। প্রথমে টেকিং কোর্ট একটা ধরেন একটা জায়গা নিয়ে ডিসপিউট হয়েছে, যে একটা জমি নিয়ে মারামারি লাগছে বা একটা জমি দুইজনই মানে দাবি করতেছে, তখন কোর্ট কী করবে, ওই জমিটা আগে নিজের দখলে নেবে। কোর্ট কী করবে, পজেশন নেবে, টেকিং পজেশন। এরপরে কি করবে, এবং যে ওই যে মালিক, এখন এক জমিতে তো দুইজন যদি ক্লেম করলেও তো মালিক তো একজন, আসল যে দাবিদার তো একজন, একজন তো পাবে, একজন তো মামলা জিতবে, তাই না? এবং যে জিতবে বা যে আসল মালিক তাকে এই জায়গাটা বা এই প্রপার্টিটা তাকে দিয়ে দিবে এবং ডেলিভারি দিবে, ডেলিভারি টু দ্য ক্লাইমেন্ট, মানে যে ক্লেম করতেছে আর কি। আচ্ছা, একটা গেল। স্পেসিফিক রিলিফ 5 ভাবে দেওয়া যায়। হ্যাঁ, স্পেসিফিক রিলিফ 5 ভাবে দেওয়া যায়। এর মধ্যে প্রথমটা আমরা দেখে ফেললাম। 2 নম্বরে কি বলতেছে, 2 নম্বর হচ্ছে ম্যান্ডেটরি একটা ইনজাংশন, মানে তুমি এই কাজটা করো, কোর্ট বলবে তুমি এই কাজটা করো। এখন আপনি কিভাবে এটা এক্সাম্পল দিয়ে, ধরেন আপনি একজনের কাছ থেকে টাকা নিছেন, যে ধরেন ফ্ল্যাট বুকিং নিছেন, যে কারো কাছ থেকে 20 লাখ টাকায় ফ্ল্যাট বুকিং নিচ্ছেন, 20 লাখ টাকা উনি আপনাকে দিছে, আপনি আপনার ফ্ল্যাটটা ওনাকে বুঝাই দিবেন, উনি আপনার টাকা দিয়ে দিছে। এখন আপনার কি দায়িত্ব, আপনার অব্লিগেশন কি, যে তাকে ফ্ল্যাটটা বুঝাই দেয়। আপনি যদি না দেন তখন কোর্ট কি বলবে, ইউ আর অবলাইজ টু ডু, উনি কি, যে টু ডু। তো আপনার যেটা দায়িত্ব সেটা কোর্ট আপনাকে করতে বাধ্য করবে। এটা হচ্ছে এইভাবে কোর্টকে আর কি রিলিফ দিতে পারে। 3 নম্বর কি, নিষেধ করা, প্রিভেন্ট করা, প্রিভেন্টিভ রিলিফ আর কি। এটা হচ্ছে নট টু ডু, মানে আপনি যেটা করতে পারবেন না, নট টু ডু, আপনি এটা করতে পারবেন না। সাপোজ আপনি একজন একটা জমিতে দখল করে বসবাস করতেছে, আপনি চাইলেই যে তার জমি দিয়ে তাকে উচ্ছেদ করতে পারবেন না। কোর্ট বলতেছে কি আপনি এটা করতে পারবেন না। তো কোর্ট চাইলে বলতেও পারে যে তুমি এটা করো, কোর্ট চাইলে নাও বলতে পারে যে তুমি এটা করো না। দেন কি রিলিফ দিতে পারে কোর্ট 4 নম্বরে, এটা হচ্ছে ডিক্লেয়ারেশন, ঘোষণামূলক, সাপোজ একটা বিষয় হয়েছে, ধরেন একটা জমি আছে, ওই জমিতে আপনি বসবাস করতেছেন। তো বসবাস করতে হঠাৎ করে আপনার পাশের ফ্ল্যাটের একটা লোক এসে বলতেছে যে আপনি তো এই জমির মালিক না, এই জমির মালিক হচ্ছে করিম আরেকজন। তো আপনি তো তখন মানে প্রেশারে পড়ে গেছেন যে এখন কী হলো, যে এই জমির মালিক তো আমি। তখন আপনি কোর্টের কাছে যাবেন, কোর্টের কাছে যেয়ে বলবেন যে আদালত, এই যে জমির মালিক আমি, এটা ঘোষণা করে দেন, এটা আপনি ঘোষণা করে দেন। তো কোর্ট তখন কি করবে, তখন যে আপনি যে মালিক এই বিষয়ে কোর্ট একটা ঘোষণা দিয়ে দিবে, এটা হচ্ছে ডিক্লারেশন। কিন্তু জাস্ট মনে রাখবেন যে এই ডিক্লারেশন যখন দিবে তখন কিন্তু কোনো কম্পেনসেশন দিবে না। আপনি এটা পড়ে দেখবেন, যখনই বই কিন্তু বের করে রাখবেন, নাহলে কিন্তু আমার কথা হয়তো বা একটু মনে হইতে পারে যে কী বলতেছে, আর নো কম্পেনসেশন দিবে না। আচ্ছা, 5 নম্বর কি বলতেছে, 5 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট রিসিভার কখন নেই, তখন একটা জমির উপরে দুই পার্টির খুব মারামারি লেগে গেছে বা খুব ঝামেলা লেগেছে, বা একটা জমিতে 2 ভাই দাবি করতেছে যে এই জমির মালিক আমি, ওই জমির মালিক আরেকজন। তো তখন কোর্ট কী করতেছে, জমির সুরাহা না হওয়া পর্যন্ত, সুরাহা না হওয়া পর্যন্ত ওই জমিতে একজন রিসিভার মানে তত্ত্বাবধায়ক নিয়োগ করে দেয়। তো কি করে, যেমন ধরেন একটা দোকান নিয়ে ঝামেলা, তো ওই দোকানের 2 ভাই দাবি করতেছে যে এই দোকানের মালিক আমি ভাড়া তুলবো, আমি খাবো।
তো কোর্ট কী করতেছে, কোর্ট দেখতেছে তো সমস্যা, দুই ভাই মারামারি করতেছে, তখন কোর্ট কী করবে, একজন রিসিভার নিয়োগ দিয়ে দিবে। রিসিভার কে হবে? রিসিভার একজন সরকারি কর্মকর্তা হইতে পারে বা কোনো আইনজীবী নিয়োগ করতে পারে কোর্ট। করে কী করবে, এই রিসিভার কী করবে, ওই যে প্রপার্টি নিয়ে ডিসপিউট, ওই প্রপার্টি থেকে সব টাকা পয়সা উনি তুলবে। উনি তুলে দেখা যাচ্ছে দোকান ভাড়া উনি তুলে কোর্টে জমা দিবে। কোর্টে জমা দেওয়ার পরে যখন একদম ফাইনাল ঘোষণা আসবে যে আসলে কে মালিক, কোন ভাই মালিক বা কে মালিক, তাকে ওই টাকাগুলো পরে বুঝাই দেওয়া হবে। এটা হচ্ছে রিসিভার। তো আমরা এই যে 5টা বিষয়টা বললাম, এটা কিন্তু এই আইনটার হার্ট। এই 5ভাবেই কিন্তু আপনাদের এই স্পেসিফিক রিলিফ দেওয়া হয়। তো এই 5ভাবে আমরা কিন্তু জাস্ট মনে রাখবেন, এবং বইয়ে সুন্দর ভাষায় লেখা আছে, আমি জাস্ট সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। তো সেকশন 5 গেল, এবার সেকশন 6-এ কী বলতেছে আপনারা একটু দেখেন। সেকশন 6 বলতেছে, সেকশন 6 আসলে কিছুই বলতেছে না, এটাই আর রিপিট করতেছে। সেকশন 6 বলতেছে 5C নিয়ে। 5C-তে আমরা কী পড়ছি বলেন তো? 5C-তে আমরা বলছি কি, প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ মানে কি আমরা কিন্তু একটু আগেই বলছি। প্রিভেন্টিভ রিলিফ মানে হচ্ছে নট টু ডু, তুমি কিছু করো না, যেটা তোমার অব্লিগেশন না, সেটা তোমার করার দরকার নাই, এটা তুমি করো না। কোর্ট এটা নিষেধ করে, ইনজাংশন দেয়। আচ্ছা, সেকশন 7-এ কি বলতেছে? সেকশন 7-এ বলতেছে এই স্পেসিফিক রিলিফ একটা পেনাল লর জন্য না। মানে আপনার যদি কোনো রাইট ভায়োলেট হয়, আপনি যদি পেনাল কোড মানে দণ্ডবিধির আন্ডারে কোনো কিছু যায়, তাহলে এখানে আপনি আসতে পারবেন না। কারণ এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট শুধুমাত্র সিপিসি দেওয়ানি কার্যবিধির জন্য, দেওয়ানি মোকদ্দমার জন্য। আপনি এই নো পেনাল, জাস্ট এটা মনে রাখবেন যে নো পেনাল। আমরা সবগুলো সেকশন একটু একটু বুঝে রাখি, ঠিক আছে? তাহলে আমাদের কাজে লাগবে। পরীক্ষায় আসুক না আসুক বুঝে রাখাটা ভালো। দেন এবার থেকে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সব পরীক্ষায় কিন্তু আসবে এই প্রশ্নটা। সেকশন 8 এবং সেকশন 9 পরীক্ষায় আসবে। আমরা একটু মাঝখানে গ্যাপ দিয়ে রাখি, বুঝতে সুবিধা হবে। সেকশন 8 আর 9 আমরা একটু একসাথে পড়ি, তাহলে আমাদের বুঝতে খুব ইজি হবে। সেকশন 8-এ বলতেছে হচ্ছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। আর সেকশন 9-এ বলতেছে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। এটাকে জাস্ট আপনি জাস্ট একটা লেখেন হচ্ছে এভাবে দিই, এটা হচ্ছে টাইটেল মানে কি আপনার, বুঝাই বলে লিখি, পজেশন। এখানে এটা কিন্তু পরীক্ষায় আসবে দুইটা, এই দুইটা খুব পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে। দেখেন সেকশন 8-এ আপনি কি করবেন, আপনার যে একটা জমি আছে, ওই জমি থেকে ওই জমি যে আপনার যে টাইটেল, যে ওই জমির মালিক আমি, এই বলে কোর্ট আপনাকে ঘোষণা দিবে যে হ্যাঁ ওই জমি তুমি, এই জমির দখলে এবার তুমি চলে যাও। এবং ওখানে যদি কেউ থাকে তাহলে কোর্ট তাকে ডিক্রিজারের মাধ্যমে উচ্ছেদ করে দিবে। তো সেকশন 8 বলছে, সেকশন 8 মানে টাইটেলের জন্য আমরা ফাইট করি, টাইটেল যে আমার নামে হইতে হবে। আর সেকশন 9 বলছে পজেশন, দখল। এই দখল জিনিসটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং। ধরেন একটা জমিতে আপনি বাস করতেছেন, ওই জমিটা আপনার না, কিন্তু যে জমির মালিক সে এসে আপনাকে উচ্ছেদ করে দিয়েছে জোর করে, যে যাও তোমার জমি না, তুমি এখানে থাকছো কেন, তুমি চলে যাও, আমার জমি থেকে বের হয়ে যাও, জোর করে আপনাকে বের করে দিয়েছে। তো তখন কিন্তু আপনি যে কোর্টের কাছে বলতে পারবেন যে আমি পজিশনে ছিলাম, যে আমি ওই জমিতে দখলে ছিলাম। তো ওই জমিতে উনি জমির মালিক হইতে পারে, সমস্যা নাই, কিন্তু উনি আমাকে জোর করে দখলচ্যুত করছে, আমার দখল আমাকে ফেরত দেন। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়ে আবার আরেকবার বলেন। টাইটেল এটা হচ্ছে সত্য। সেকশন 8 ধারায় আপনি সত্ত্বের জন্য মামলা করবেন, যে একটা জমি আমার, ওই জমিতে আমার সত্ত্ব আছে, কাগজপত্র সব আমার নামে। এবার কোর্টকে যেয়ে বলবেন যে দেখেন সব কাগজপত্র, এই জমিটা আমার, আমাকে সত্ত্ব দিয়ে দেন, ওই জমিতে এখন আমি চলে যাব, আর যে আছে এখন তাকে বের করে দেন। তো কোর্ট তাই করবে। আর আপনি যদি কেউ পজিশনে আছে, একটা জমিতে কেউ পজিশনে আছে, আপনি গেলেন, আপনি যে বলতেন যে এটা তো আমার জমি, হোক এটা আপনার জমি, কিন্তু আপনি তাকে জোর করে দখলচ্যুত করে দিলেন, তখন কিন্তু সে কোর্টে যাইতে পারবে। সে কোর্টে যেয়ে বলবে যে আমি একটা পজিশনে ছিলাম, দখলে ছিলাম, এতদিন শান্তিপূর্ণভাবে দখলে ছিলাম, এই লোকটা এসে, যতই মালিক হোক, এই লোকটা এসে আমাকে দখল থেকে উচ্ছেদ করে দিছে। তো কোর্ট তখন চাইলে কিন্তু এই যে তাকে পজিশনটা ফেরত দিতে পারে, যদিও সে মালিক না।
তো মালিক না হয়ে যদি অন্য কোনো ব্যক্তি হয় তাও কিন্তু আপনি পজিশনের মামলা করতে পারবেন। তো এরপরে এটা টাইটেলের ক্ষেত্রে আপনাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। লিমিটেশন হচ্ছে 12 বছর। হ্যাঁ, লিমিটেশন হচ্ছে 12 বছর। আর দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার মানে রেগুলার কোশ্চেন। 6 মাস না 12 বছর কোনটা কত? সেকশন 8 সত্য মনে করবেন যে একটা লং প্রসেস। আপনি যখন একটা টাইটেলের মামলা করবেন এটা একটা লং টার্ম একটা বিষয় থাকবে। আর আপনি যখন একটা জাস্ট দখল পুনরুদ্ধারের মামলা করবেন তখন এটা একটা জাস্ট শর্ট টার্ম, আপনি খুব দ্রুতই রেমেডি পাবেন। তো এই জন্য মামলা করতে হবে দ্রুত। এরপরে আছে কি, এর প্রতিকার কি? এর প্রতিকার সবই আছে। আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারবেন, কিন্তু এর মধ্যে আপনি এই পজিশনের এই মামলায় যদি আপনি হেরে যান আপনি কিন্তু আপিল করতে পারবেন না, আপনাকে করতে হবে রিভিশন। নো আপিল, এটা কিন্তু এবার 2026 সালের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় আসছে। নো আপিল অ্যান্ড রিভিউ করতে পারবেন না, শুধুমাত্র অনলি আপনার রেমেডি কি আপনি রিভিশন করতে পারবেন। আচ্ছা, আরেকটা কি বিষয় আমরা কথা বলবো, সরকারের এগেনস্টে আপনি যখন সেকশন 8-এ মামলা করবেন আপনি চাইলে গভর্নমেন্টের এগেনস্টেও মামলা করতে পারেন। এগেনস্ট গভর্নমেন্টের এগেনস্টে মামলা করতে হলে আপনাকে 60 বছরের মধ্যে মামলা করলেই হবে। আর আপনি এখানে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। নট এগেনস্ট গভর্নমেন্ট। কি লিখলাম? আচ্ছা, আমরা মোটামুটি এটা বুঝে ফেলছি কিনা দেখেন, আরেকবার দেখেন, একবার রিভাইজ দিয়ে দিই। যখন সেকশন 8-এ মামলা করবেন সত্যর জন্যে, যে এই জায়গাটা আমার নামে কোর্ট দিয়ে দিক, আমি ওখানে চলে যাব, এবং যে ওখানে কেউ যদি থেকে থাকে তাহলে সে উঠে যাবে। আর সেকশন 9-এ বলতেছে যে আমি মালিক না, সমস্যা নাই, আমি তো দখলে আছি, কেউ আমাকে জোর করে যদি উচ্ছেদ করে সে তো আইন নিজের হাতে তুলে নিছে। তাহলে কোর্টের কাছে আপনি আবেদন করবেন যে আমি শান্তিপূর্ণভাবে ছিলাম, আমাকে আরেকজন জোর করে উচ্ছেদ করে দিছে। আপনি 6 মাসের মধ্যে কোর্টের কাছে যেয়ে বলবেন যে আমার দখল আমার ফেরত দাও, তখন কোর্ট আপনাকে দখল ফেরত দিতে পারে। কিন্তু আপনি এটা গভর্নমেন্টের বিরুদ্ধে করতে পারবেন না, সরকার আপনাকে উচ্ছেদ করে দিলে এটা পারবেন না। আচ্ছা, সেকশন 8 আর সেকশন 9 আমরা বুঝে ফেললাম। আর আপনারা যদি কোথাও না বুঝেন তাহলে কিন্তু কমেন্ট সেকশন আছে, আপনারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই করে ইনশাল্লাহ বুঝাই দিব। আর আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান এর সাথে আপনারা আমাকে কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন, সমস্যা নেই, আমিও শিখব। এরপরে যে বিষয়টা আমরা সেকশন 10 হচ্ছে সেকশন 8-এর ছোট ভাই। সেকশন 8-এ আমরা কি পড়ছি? সত্ত্ব, তাই না? সত্ত্ব হচ্ছে আপনার স্থাবর সম্পত্তি সত্ত্ব। এটা জাস্ট সেকশন 8-এ আমরা দেখছি স্থাবর সম্পত্তি, সবই এক, শুধুমাত্র এটা হচ্ছে অস্থাবর সম্পত্তি সম্পর্কে। অ্যান্ড অস্থাবর সম্পত্তি ধরেন আপনার কাছে মোবাইল ফোন বলেন বা ল্যাপটপ বলেন বা একটা মোটর সাইকেল, আপনার সম্পত্তি আরেকজনের কাছে আছে, এখন আপনার তো এটা নিতে হবে। এটা আপনি নিতে গেলে কী করবেন? আপনি 10 ধারায় মামলা করবেন যে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করবেন আপনি, যেটা আপনার কাছে নাই, আপনার জিনিস আপনার কাছে নাই, সেটা কোর্টের কাছে বলবেন যে এই যে আমার জিনিস, আপনি প্রমাণ দেখাবেন, ওই লোকের কাছে আছে, ওই লোকের কাছে দেন। এবার কোর্ট বিচার করবে, কোর্ট আর কি সব এভিডেন্স দেখে যদি মনে করে যে না ওই জিনিসটা তো আপনার, তখন আপনাকে দিয়ে দিবে। খুবই ইজি। আর সেকশন 11 আমরা একটু পড়বো। সেকশন 11 কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে যাচ্ছে, এটা একটু সেকশন 11 অনেকে মনে করে সেকশন 9-এর মতো, যদিও এটা অস্থাবর সম্পত্তি, কিন্তু এখানে 3টা ক্যাটাগরি আছে। প্রথমে এটা অস্থাবর সম্পত্তি, হ্যাঁ, অস্থাবর সম্পত্তি নিয়ে বিষয়। অস্থাবর সম্পত্তি কী হয়েছে? অস্থাবর সম্পত্তিটা আপনার আছে কোনো ট্রাস্টি বা এজেন্টের কাছে। প্রথমে মনে রাখেন ট্রাস্টি অথবা এজেন্ট। সাপোজ আপনি আপনার মোটর সাইকেল আপনার বন্ধুর কাছে ট্রাস্টি হিসাবে রেখে আপনি বিদেশ গেছেন 1 বছরের জন্য, যে রাখ আমার মোটর সাইকেলও তোর কাছে রাখ, মাঝে মাঝে তুই চালাস, সমস্যা নাই, আমি যখন দেশে আসবো আবার আমাকে দিয়ে দিস। এখন আপনি দেশ থেকে এসে আপনার বন্ধুকে বলতেছেন যে দে আমার মোটর সাইকেল দে, আর সে আর দিবে না। তো
তো এখন আপনি কি করবেন? এখন তো আপনি হচ্ছে মামলা করবেন। তো আরও কয়েকটা ক্রাইটেরিয়া আছে আমি বলি, যে যখন এই যে ভ্যালুয়েশন মানে প্রোডাক্টের যে আপনার যে মূল্য, এটা মানে নির্ধারণ করা যায় না, এরপরে কি, যদিও নির্ধারণ করা যায় সেটা কষ্টসাধ্য। ধরেন আমি আপনাকে বলি যে ধরেন আপনার কাছে একটা জয়নুল আবেদিনের একটা ছবি ছিল, এখন সেটা আপনার একটা বন্ধুর কাছে দিয়ে আপনি আরেক জায়গায় গেছেন। তো জয়নুল আবেদিনের ছবিটা আপনি এসে চাচ্ছেন তার কাছে, আপনার বন্ধুর কাছে, তো সে আর দিতে রাজি না। তো এখন একটা জয়নুল আবেদিনের ছবি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের মানে ছবি তো বিখ্যাত কারুকার্য, তাই না? তো ওইটা তো আসলে ভ্যালুয়েশন করা সম্ভব না। ভ্যালুয়েশন করলেও মানদণ্ড আসলে কত হবে, মানে একটা ছবির মানদণ্ড আপনার কাছে হয়তো বা 1 টাকাও না হইতে পারবে, কিন্তু অনেকের কাছে আছে যে এটা কোটি টাকারও বেশি দাম। বা কোনো একটা তলোয়ার, একটা আপনার দাদার আমলের একটা তলোয়ার আপনি আপনার বন্ধুর কাছে রেখে যাওয়ার পরে আপনি পরবর্তীতে এসে চাচ্ছেন, শেয়ার দিতে যাচ্ছে না। এখন ওই তলোয়ার কি আপনি কি ওই মানে ওই লোহার ওজনে বিক্রি করতে পারবেন না। এটা মানে এটার যে ভ্যালু, এটা আসলে নির্ণয় করা সম্ভব না। তো ভ্যালুয়েশন নির্ণয় করা যখন মানে পসিবল না হয়, এটা যায় না অথবা কষ্টসাধ্য হয় বা পসিবল হয় না, তখনও আপনি এই অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মানে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। আরেকটা বিষয়, সরি, এখানে 4টা ক্রাইটেরিয়া হবে, হ্যাঁ 4টা ক্রাইটেরিয়া। আরেকটা বিষয় হচ্ছে যখন এটা আনলফুলি হবে, ঠিক আছে, মানে অবৈধভাবে আপনার কাছ থেকে নিয়ে রাখছে। এটা কোনো মানে থাকে না যে আপনি ইচ্ছাকৃত তাকে দেন নাই, সে অবৈধভাবে আপনার কাছে দেখা যাচ্ছে। যে অবৈধভাবে বলতে কী দেখা যাচ্ছে, আপনার কাছে এমন হয়েছে যে আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা তো চুরি করে নেওয়ার মতো হয়েছে, বা বৈধভাবে নেয় নাই। যখন এটা অবৈধভাবে হবে, আনলফুলি হবে, আনলফুলি যখন আপনার কাছ থেকে দূরে রাখবে জিনিসটা, আপনাকে দিবে না, তখনই আপনি এটা উদ্ধার করার জন্য মামলা করতে পারবেন। তো আমরা 1 থেকে 11 পর্যন্ত আল্লাহর রহমতে বুঝে ফেলছি নাকি? আপনারা যদি না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন কোথায় বুঝতে পারেন নাই, আমি আবার বোঝাই দিব, সমস্যা নাই। তো আজকে আমরা দেখলাম যে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি কীভাবে পুনরুদ্ধার করা যায়, এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কীভাবে স্পেসিফিক যে রিলিফ দেয় কোর্ট, যে 5 রকমের, সেগুলো কিন্তু আপনারা দেখলেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আগামী ক্লাসে আমরা কিন্তু এই যে একটা বড় বিষয় নিয়ে কথা বলবো, কারণ সেকশন 12 থেকে 30 পর্যন্ত পড়াশোনা করবো, 12 থেকে 30। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সব স্পেসিফিক পারফরমেন্স কীভাবে দিতে হয় A to Z কিন্তু আমরা দেখতে পারবো তখন ওই ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আপনার যারা ফ্রেন্ড আছে, যারা এই বিষয়ে বুঝতে সমস্যা বা বুঝতে চেয়েছে আপনার কাছে, তাদের কাছে আপনি চাইলে ইনবক্সে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।